গালিবের কথা আমরা সকলেই জানি, কিন্তু জানেন কি মির্জা গালিবের সাথে কলকাতার সম্পর্ক নিবিড় ছিল। ওনার জন্ম হয়েছিল 27শে ডিসেম্বর 1797 আগ্রায়, আর মৃত্যু হয়েছিল 15ই ফেব্রুয়ারি 1869 সালে দিল্লিতে। উনি ছিলেন মুঘল সম্রাটের সভাকবি। তাহলে ওনার সাথে কলকাতার সম্পর্ক কিভাবে, সেটাই ভাবছেন তো? আসলে কলকাতার আনাচে কানাচে অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাস, আর কোনো জায়গার নামের মধ্যেই লুকিয়ে থাকে সেই জায়গার ইতিহাস। উত্তর কলকাতার সিমলাপাড়া শহর কলকাতা গড়ে ওঠার অনেক আগে থেকেই এই জায়গার নাম। হিমাচল প্রদেশে একটা শহর আছে, বিখ্যাত শহর, তার নাম সিমলা, আমরা সবাই জানি। কিন্তু সেই শহরের সাথে আমাদের সিমলাপাড়ার কি কোনো যোগ আছে? হয়তো আছে, হয়তো নেই। আচ্ছা, তাহলে আমাদের এই সিমলাপাড়ার নামটা কি করে হলো? কেনই বা শহরের এই সিমলাপাড়া বিখ্যাত? জানবো সে কথা, কিন্তু সে কথা জানতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তাহলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই এখনো অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন। আমি পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। শুরু করার আগে বলে দিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সিমলাপাড়ার পাশেই 11 নম্বর বৃন্দাবন বোস লেনের গুহবাড়ি, যার সাথে যোগ রয়েছে এই সিমলাপাড়ার। গুহবাড়ির কালী মূলত পরিচিত মা নিস্তারিণী নামে। 1257 বঙ্গাব্দের 30শে ফাল্গুন অর্থাৎ 1850 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত শিবচরণ গুহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। দক্ষিণেশ্বরের ভবতারিণীর বিগ্রহ তৈরি করেছিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাটের শিল্পী নবীন ভাস্কর। সেই সময় তিনি 3টি মূর্তি তৈরি করেছিলেন। প্রথম যে মূর্তিটি তিনি তৈরি করেন তা নিস্তারিণী নামে এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় মূর্তিটি ব্রহ্মময়ী কালী রূপে প্রতিষ্ঠিত হয় বরানগরের প্রামাণিক কালীবাড়িতে। 1259 বঙ্গাব্দ অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রামগোপাল দে ও দুর্গাপ্রসাদ দে। তৃতীয় মূর্তিটি ভবতারিণী নামে দক্ষিণেশ্বরের মন্দিরে 1855 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শোনা যায় প্রথম দুটি মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের সঙ্গে মানানসই না হওয়ার জন্য রানী রাসমণি গ্রহণ করেননি। 1892 সালের 13ই মার্চ কলকাতার গুহ পরিবারে জন্মেছিলেন গোবর গুহ। পরিবারটি ছিল কুস্তিগিরের। কনিষ্ঠ পুত্রের অত্যধিক শারীরিক ওজন, তার উপর কালো দলা পাকানো চেহারা দেখে এই অদ্ভুত নাম রেখেছিলেন পিতা রামচরণ। এই নামের আড়ালেই চিরতরে হারিয়ে যায় যতীন্দ্রচরণ। শুধু কি তার চেহারাই তার নামকরণের জন্য দায়ী? পিতা রামচরণ হয়তো চেয়েছিলেন তার আখড়ার গোবর মাটির সংস্পর্শে অনুশীলন করে তৈরি হোক তার ছেলে। নামের সামঞ্জস্যে আখড়া এবং পারিবারিক কসরতের সঙ্গে ছেলের একটা চিরস্থায়ী সম্পর্ক তৈরি করে দিয়ে যেতে চেয়েছিলেন তিনি। মাত্র 18 বছর বয়সেই দেশীয় কুস্তির দিক ও মুখ পরিবর্তন করে দেশকে বসিয়েছিলেন আন্তর্জাতিক মানচিত্রে। প্রথাগত ধরনের বাইরে গিয়ে নিজস্ব স্টাইলে ভারতীয় কুস্তিকে দেখিয়েছিলেন নতুন দিশা। কুস্তিতে তিনি নতুন প্রয়োগ পদ্ধতিতে এনেছিলেন টিক্কি, গাধালেট, ঢাক, ধোবিয়া পাট এবং খুল্লা। রদ্দা ছিল তার বিশেষ পছন্দের টেকনিক। 1913 থেকে 1915 সালে ইউরোপ সফরে স্কটল্যান্ডের মাটিতে এবং 1921 সালে সান ফ্রান্সিসকোয় কুস্তিতে বিশ্বজয়। পরাধীন দেশে গোবর গুহর বিশ্বজয় দেশীয় ক্রীড়াঙ্গনে আলোড়ন ফেলে দেয়। বাঙালি কুস্তিগিরদের সাফল্যের রাস্তা দেখাতে পেরেছিলেন তিনি। মাত্র 9 বছর বয়সে 1901 সালে গোবর গুহ পিতা রামচরণকে হারান। রামচরণের মৃত্যুর পর গোবরের দায়িত্ব নেন কাকা ক্ষেত্রচরণ গুহ। তিনি স্বামী বিবেকানন্দেরও কুস্তির শিক্ষক ছিলেন। বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত দত্ত ডেরিয়াটোনা বা দত্ত ডেরেটোনা গ্রাম। মুঘল শাসনকাল থেকেই দত্তরা উক্ত গ্রামের অধিবাসী ছিলেন। গবেষকরা অনুমান করেন যে তারাই ছিলেন ওই গ্রামের জমিদার। অষ্টাদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত, তার পুত্র রামজীবন দত্ত ও পৌত্র রামসুন্দর দত্ত এবং তাদের পরিবার নিয়ে গোবিন্দপুর গ্রামে চলে আসেন। 1758 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে গোবিন্দপুর গ্রামের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে দত্তরাও সুতানুটি গ্রামে চলে আসেন। কিছুদিন পরে রামসুন্দর দত্তের বড় ছেলে রামমোহন দত্ত
সিমলাপাড়ার ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের বাড়িটি নির্মাণ করেন। রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দের পিতামহ। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি সিমলাপাড়ার ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের বিখ্যাত এক আইনজীবী ছিলেন এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন সিমলাপাড়ার নন্দলাল বসুর মেয়ে। 1881 সালে নরেন্দ্রনাথের সাথে প্রথম রামকৃষ্ণদেবের সাক্ষাৎ। রামকৃষ্ণদেবের মৃত্যুর পর 1886 সালের ডিসেম্বরে ৮ গুরুবাইয়ের সাথে হুগলি জেলার আঁটপুরে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করে নিজের নাম স্বামী বিবিদিশানন্দ রাখেন। শিকাগো যাওয়ার পথে তিনি বিবেকানন্দ নামটি গ্রহণ করেন। নরেন্দ্রনাথ দত্ত ওরফে বিলে বা নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার এবং মাত্র ৩৯ বছরের জীবনের বিশাল কর্মকাণ্ডের কথা আমাদের প্রায় সকলেরই জানা। আমরা আজ সেই ইতিহাস নিয়ে আলোচনায় যাচ্ছি না। তাছাড়া স্বামী বিবেকানন্দের জীবন ও ওনার কর্মকাণ্ড এক মহা সমুদ্রের মতো এবং সেই কথা একদিনে বলে শেষ করা যাবে না। সিমলাপাড়ার ইতিহাস স্বামী বিবেকানন্দ ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমন আরও অনেক কিছুও আছে এখানে যা আজ বিস্তৃতির পথে। মুঘল আমলের অস্তমিত সময়কাল। দিল্লির মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর তখন ইংরেজের পেনশনভোগী। শুধু তাই নয়, দিল্লি আর আশেপাশের নামমাত্র কয়েকটি জায়গা ছাড়া তাঁর শাসনের দৌড়সীমা বেশি বড় নয়। তথাপি এই বাদশাহ গুণীজনদের কদর করতে জানতেন। কিন্তু ধীরে ধীরে বাদশাহের প্রতি মন বিষিয়ে উঠছে ইংরেজদের। কিছু লোকজনের আনাগোনা তারা ভালো চোখে নিচ্ছেন না। পাশাপাশি তাঁর দরবারের কবি আসাদুল্লাহ বেগকে তারা সন্দেহের চোখে দেখতে লাগলেন। ইংরেজ বিরোধী ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেই যেন এর বেশি প্রকার দহরম মহরম। হঠাৎ একদিন ফরমান পেলেন বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের কারণে আসাদুল্লাহ বেগের পেনশন বন্ধ করে দেওয়া হবে। স্বয়ং নবাবও কিছু করতে পারলেন না। 1826 সাল। দিল্লি থেকে কখনো পায়ে হেঁটে, কখনো ঘোড়ায় চড়ে, আবার খানিকটা বজরায় বা ডিঙি নৌকোয় তিনি পাড়ি দিলেন কলকাতার পথে। কারণ স্বয়ং বড়লাট যদি একটু সদয় হয় তাহলেই একমাত্র তার পেনশন মিলতে পারে। কলকাতায় এসে সিমলা বাজার অঞ্চলের 133 নম্বর বাড়িতে উঠলেন। সফর এ কলকাতাতে তিনি লিখেছেন তার কলকাতার প্রতি প্রেম, তার সঙ্গে লাট বাহাদুরের কাছে করুণ প্রার্থনা, সংসার চলে না। এরকম উচ্চ পদমর্যাদার কবিকে উত্তর কলকাতা থেকে নাখোদা মসজিদের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যেতেও চান না। হিন্দু ধর্মের প্রতি তার গভীর প্রীতি। হিন্দু পাড়াতেই থাকতেই তার আনন্দ। হিন্দু পাড়ার মানুষরাও তাকে বাবা বলে সম্মান জানায়। পেনশন তো দূরে থাক, দেখাও মেলেনি লাট বাহাদুরের। তাই কলকাতা থেকে ইংরেজের প্রতারণা নিয়ে শূন্য হাতে ফিরলেও উত্তর কলকাতার এই অঞ্চলের মানুষদের ভালোবাসা নিয়ে ফিরেছেন হৃদয় পূর্ণ করে। সেই হতভাগ্য কবিকে লোকে চেনে মির্জা গালিব নামে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথে প্রায় শতাব্দী প্রাচীন সিমলা ব্যায়াম সমিতি, স্বাধীনতা সংগ্রামী অতীন্দ্রনাথ বসু দ্বারা শুরু করা স্থানীয় ফিটনেস ক্লাব। স্বাধীনতা সংগ্রামীদের শারীরিক ফিটনেস প্রশিক্ষণের জন্য একটি জিমখানা হিসেবে ফিটনেস ক্লাব চালু করা হয়। তারা খেলাধুলা এবং মৌলিক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ পেয়েছে। সুভাষচন্দ্র বসুর মতো ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতারা নিয়মিত জিমখানায় যেতেন। অনেকেই হয়তো জানেন না, সর্বভারতীয় গায়ক সুরকার কৃষ্ণচন্দ্র দে এবং তার ভাইপো মান্না দে এবং সর্বভারতীয় একজন চিত্রতারকা, গায়িকা, অভিনেত্রী ছায়াদেবী এই সিমলাপাড়ারই বাসিন্দা। এবার আসা যাক সিমলার নামকরণের ইতিহাসে। সিমলা রোডের আশেপাশের এলাকাটি তিহি 55 গ্রামের অংশ ছিল। বাহির শিমুলিয়া ও নারিকেলডাঙ্গা এই দুটো গ্রাম নিয়ে তিহি শিমুলিয়া। কলকাতা শহরের কিছু প্রাচীন মানচিত্রে সিমলা রোডের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে 1784 সালের উডের মানচিত্র এবং 1794 সালের আফজলের মানচিত্র রয়েছে। একবার ব্রিটিশরা সিমলার আশেপাশের এলাকা দখল করে নিলে এলাকাটি দ্রুত বিকাশ লাভ করতে শুরু করে। ইতিহাসবিদ পিটি নায়ারের মতে সিমলা রোড ন্যাশনাল ম্যাগাজিনের ডিসেম্বরের 1889 সংখ্যায় একটি উল্লেখ পাওয়া যায়,
যেখানে পণ্ডিত শরৎচন্দ্র মিত্র লিখেছেন, সিমলা নামটি প্রচুর সংখ্যক শিমুল বা রেশম তুলো গাছ থেকে উদ্ভূত হয়েছে, যা এর আশেপাশে বেড়ে ওঠে এবং তাই স্থানটিকে শিমুলিয়া বলা হয়। সিমলাকে 1742 সাল পর্যন্ত বিদ্যমান বলে উল্লেখ করা হয়েছে, যদিও এই স্থানটি রেশম তুলা গাছ এবং এদো পুকুর ও প্রচুর জঙ্গল ঘেরা অঞ্চল ছিল। ভুলে যেতে চাইলেও কি ভোলা যায়? ইতিহাস হাতছানি দিয়ে ডেকে বলে যায় কথা। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।